এক সময়ের সুপারহিট নায়ক সূর্যার মুভি আজকাল আর তেমন চলে না। পরপর অনেকগুলো মুভি ফ্লপ হওয়ায় কেউ তার 100তম মুভিতেও কোনো ইনভেস্ট করতে চায় না। মাত্র 3 কোটি টাকার জন্য তার মুভিটাই বন্ধ হয়ে থাকে। আর তখনই তার জীবনে আশার আলো হয়ে আসে তার এক ডাই হার্ট ফ্যান, যে তাকে তার ফিল্ম বানানোর 3 কোটি টাকা পাঠিয়ে দেয়। কিন্তু এদিকে তো তার ফ্যানের জীবনেও চলছিল আর এক কাহিনী। বেচারার জীবনের গল্পের নায়িকাই তো তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে চলেছে। এবার সূর্যা কি করবে? সে কি তার মুভির সাথে সাথে তার ফ্যানের জীবনের গল্পটাও সুপারহিট বানাতে পারবে? সেটাই দেখবো আজকের গল্প আন্ধ্রা কিং তালুকাতে। চলুন তাহলে আর দেরি না করে মূল গল্পটা শুরু করা যাক। সময়টা ছিল 2002 সাল। আমরা ফিল্ম অভিনেতা সূর্যাকে দেখতে পাই। সূর্যা তার 100তম মুভির শুটিং করছিল। ঠিক সেই সময় তার ম্যানেজার সেখানে আসে আর বলে, স্যার, প্রডিউসার এসেছে, আপনার সাথে কথা বলবে। সূর্যা তখন এই কথা শুনেই প্রডিউসারের কাছে আসে আর বলতে থাকে, আমাদের এই ফিল্ম কিন্তু হিট হবেই হবে, আমি তো জান প্রাণ দিয়ে কাজ করছি। প্রডিউসার এই কথা শুনে বলে, এই ছবির শুটিং আমাদেরকে বন্ধ করতে হবে, আমি আর টাকা ঢালতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। এই মুভি শেষ করতে করতে তো আরো 3 কোটি টাকা লাগবে, যা আমার পক্ষে দেওয়া অসম্ভব, অনেক দিয়ে ফেলেছি, এখন আর পেরে উঠছি না। সূর্যা বলে, কি বলছেন এইসব? এই ছবিটা সত্যি আপনাদেরকে নিরাশ করবে না, আমার কথায় আস্থা রাখুন। প্রডিউসার তখন বলতে থাকে, আসলে আমি ভেবেছিলাম আমি এটা বিক্রি করতে পারবো, কিন্তু আপনার গত সবগুলো ছবি একেবারে ফ্লপ হয়েছিল, তাই কেউ এখন এই ছবিটাও কিনতে রাজি হচ্ছে না। তাই আমারও মনে হচ্ছে এই ছবির পেছনে পড়ে থাকলে আমিও ডুবে যেতে পারি, তাই আমি আর এসব নিয়ে কাজ করব না, আমাকে ক্ষমা করে দিন, এই ছবিতে টাকা দেওয়া আমার পক্ষে অসম্ভব। সূর্যা তখন অনেক রিকোয়েস্ট করে, কিন্তু প্রডিউসার তার কথা থেকে এক চুলো নড়ে না। আর এই সব কিছু দেখে শুনে সূর্যা বেচারার মনটাই ভেঙে যায় একেবারে। তার এই ছবিটা ঘিরে অনেক আশা ভরসা ছিল, তবে এই সব শেষ হয়ে যাবে এই 3 কোটি টাকার জন্য। এসব সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। সে তো ইন্ডাস্ট্রির সুপারস্টার তারকা ছিল, কিন্তু আজ তার এই অবস্থা যা সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। সে সময় সে কল্পনা করে যে সে যেদিন বেস্ট অভিনেতার অ্যাওয়ার্ড পেয়েছিল, সেদিন সে হঠাৎই তার ফ্যান্সদের সাথে ধাক্কা খায় আর তার অ্যাওয়ার্ডের একটা অংশ ভেঙে যায়। এটা দেখে তার ম্যানেজার সূর্যাকে বলে, স্যার, এটা তো ভেঙে গেছে, আমাকে দিন, আমি এটা চেঞ্জ করে আনছি। সূর্যা বলে, তুমি এই অ্যাওয়ার্ডের মূল্য বুঝতে পারবে না, এটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমার লাখ লাখ ফ্যান্সদের বিশ্বাস আর ভালোবাসার প্রতীক এটা, আর এটার ভেঙে যাওয়া অংশটাও হয়তো আমার সবচেয়ে বড় কোনো ভক্তের হাতেই পড়েছে, তাই আমার কাছে এই অ্যাওয়ার্ডটাই থাকবে, আমি এটা চেঞ্জ করব না, এটা আমাকে সবসময় কাজ করার অনুপ্রেরণা দিবে, আর সেটা আজীবন দিয়ে যাবে। দৃশ্য চলে আসে বর্তমানে। সূর্যা এই সব কিছু ভেবে খুব মন খারাপ করছিল। তখনই তার স্ত্রী আসে আর বলে, চলো তো, কিছু খেয়ে নিবে। সূর্যা মন খারাপ করে বলে, না, ইচ্ছা করছে না, আমার হাত থেকে ধীরে ধীরে সব হারিয়ে যাচ্ছে, জীবনটা কেমন যেন গোলমেলে হয়ে যাচ্ছে, আমার এতদিনের ক্যারিয়ার, আমার ফ্যান্সদের ভালোবাসা, ভরসা সবকিছু শেষ হয়ে যাচ্ছে, আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না, আমার সিনেমাটা প্রডিউসার টাকার জন্য বন্ধ করে দিচ্ছে, এসব কি মেনে নেওয়া যায়? তো এই কথাগুলো শুনে তার স্ত্রী বলে, এইভাবে ভেঙে পড়ো না, তুমি এত বছর যাদেরকে হেল্প করে এসেছো তাদের কাছে এখন হেল্প চাও, আমি নিশ্চিত তারা তোমাকে ফিরিয়ে দিবে না। স্ত্রীর কথা শুনে সূর্যাও তখন তার চেনা একজন প্রডিউসারকে কল করে আর বলে তাকে 3 কোটি টাকা ধার দিতে, একবার মুভি রিলিজ হলে সে তাকে তার টাকা ফিরিয়ে দিবে। এই কথা শুনে প্রডিউসার বলতে থাকে, টাকা লাগবে, ঠিক আছে আমি দিব, কিন্তু আমার ছেলেকে আমি লঞ্চ করবো একটা সিনেমাতে, সেখানে তোমার জন্য তার বাবার ক্যারেক্টার রেখেছি, যদি তুমি সেটা করতে রাজি হয়ে যাও তাহলে আমি তোমার ছবিতে 3 কোটি টাকা নষ্ট করতে রাজি আছি, এবার আমাকে ভেবে চিন্তে জানিয়ে দিও যে কি করবে তুমি। সূর্যা তো খুব ভালো করেই বুঝতে পারে তাকে অপমান করেই এই কথাটা বলেছে সে, তাই এই সবে সে আরো বেশি হতাশ হয়ে যায় আর অনেক বেশি রেগেও যায়। তার আর কোনো কিছুই ভালো লাগছিল না। এরপর দিন দেখা যায় সূর্যার ঘরের সামনে মানুষ এসে পাথর ছুঁড়ে মারে, অনেক আজে বাজে কথা বলে। একটা সময় যাকে সবাই এত ভালোবাসতো তার সাথে এখন এত বাজে ব্যবহার হচ্ছে, এসব সে মোটেও মেনে নিতে পারে না। ওদিকে পত্রিকাতেও তার নামে অনেক অপমানজনক কথা লেখা হতে থাকে, টাকার অভাবে তার ছবি বন্ধ হয়ে যাওয়ার কথাটাও পত্রিকায় বলা হয়। এইসব কিছু দেখে সূর্যার অনেক খারাপ লাগে। সে ভাবতে থাকে, এক সময় এই মানুষই তার জন্মদিনে ফুল নিয়ে জড়ো সড়ো হতো, কত কিছুই না করতো তার জন্য, আর আজ তারা কি করছে? কয়টা ছবি ফ্লপ হওয়াতে তারা তাকে পায়ের নিচে মারিয়ে দিচ্ছে। সে তো এবার আরো বেশি ডেসপারেট হয়ে যায় তার এই 100তম ছবিটা রিলিজ করার জন্য, আর এটা সে যে করেই হোক হিট করবে। তাই সে তার ম্যানেজারকে বলতে থাকে তার বাড়ি গাড়ি সবকিছু বিক্রি করে দিতে। এটা শুনে তার ম্যানেজার বলে, স্যার, এই বাড়িটা আপনার স্বপ্ন দিয়ে তৈরি করা, আপনি এটা বিক্রি করে পথে নামতে পারবেন না,
একজনের স্টারকে মহলেই মানায়, পথে নয়। তাই এসব চিন্তা বাদ দিন। আপনি পথে চলে গেলে আপনাকে আপনার ভক্তরাও পাত্তা দিবে না। তাই আপনি এক কাজ করুন, ওই প্রডিউসারের শর্তে রাজি হয়ে যান, বাবার ক্যারেক্টারের কাজ করুন, আর 3 কোটি টাকা নিয়ে নিজের ছবিটা রিলিজ করে দিন। তাছাড়া তো আর কোনো ভালো উপায় নেই আপনার হাতে, একটু ভেবে দেখুন। তো এই সবকিছু শুনে সূর্যা পরদিনই সেই প্রডিউসারকে কল করে, কিন্তু কল রিসিভ হওয়ার আগেই তার ম্যানেজার দৌড়ে চলে আসে আর বলে, স্যার আপনার অ্যাকাউন্টে 3 কোটি টাকা এসেছে। সূর্যা তো একথা শুনে একেবারেই শকড আর বলে, কি বলছো? না, এটা হতেই পারে না, হয়তো ভুল অ্যাকাউন্ট দেখেছো, এত টাকা কোথা থেকে আসবে? ম্যানেজার বলে, না স্যার, আমি সত্যি বলছি। সূর্যা তখন তার ম্যানেজারকে বলে, কে পাঠালো এত টাকা, খোঁজ করো তো। এতগুলো টাকা তো কেউ কাউকে ভুল করে পাঠানোর কথা না। ম্যানেজার তখন এই সবের খোঁজ নিতে সেই ব্যাংকে কল করে আর জিজ্ঞেস করে যে 3 কোটি টাকা ট্রান্সফার করলো তার ডিটেলসটা কি দেওয়া যাবে। এরপরই ব্যাংক থেকে তার ডিটেলস দেওয়া হয়। সূর্যা তখন আর একজনকে ডাকে, তার নাম আইনজি। সে একটা ডায়েরি চেক করে আর সেখান থেকেই তার নাম পেয়ে যায়। ওখানে হয়তো সূর্যার সব পাগলা ভক্তদের নাম থাকে, আর সেখান থেকেই একজন এই কাণ্ড ঘটিয়েছে, অর্থাৎ তার ব্যাংকে টাকা পাঠিয়েছে। সূর্যা এই সবকিছু দেখে জিজ্ঞেস করতে থাকে, তুমি চেনো তাকে? আইনজি বলে, হ্যাঁ। আর কাহিনী এখান থেকে চলে আসে 1987 সালে, যেখানে সূর্যার ছবির সামনে সবাই অনেক আনন্দ উৎসব করছিল। সবাই তো তখন সূর্যার ফ্যান ছিল। সেই সময় একের পর এক ছবি হিট যাচ্ছিল তার, তাই সবাই তাকে অনেক বেশি পছন্দ করত, একেবারে ফিদা ছিল তার উপর। সেই সময় দেখা যায় আইনজিকে একজন লোক এসে বলে, আমার ছেলে পরীক্ষাতে পাশ করেছে, তাকে বলেছিলাম সূর্যা স্যারের ছবি দেখাবো পাশ করতে পারলে, তাই তার জন্য হলেও 2টা টিকিট দিবেন প্লিজ। তার ছেলে সাগর তখন ইংরেজিতে আইনজিকে বলে, আমি সাগর, আর আমি সূর্যা স্যারের অনেক বড় ভক্ত, তাই ওনার ছবি দেখতে এসেছি, প্লিজ টিকিট দিন। আইনজি বলে, না, পারবো না। আর এখানে যারা টিকিট পাচ্ছে তারা হচ্ছে আসল ফ্যান্স, দিনরাত কাজ করেছে, থিয়েটার সাজিয়েছে, তোমরা এখানে দাঁড়িয়ে থাকলেই কি টিকিট পেয়ে যাবে নাকি? যাও যাও, টিকিট পাবে না। সাগরের বাবা এসব শুনে বলে, বুঝেছি, এ লোক আর মানবে না, চল সাগর আমরা যাই। তখনই সে দেখে সাগর তো তার পাশে নেই। দেখা যায় সাগর তার টি শার্টে লিখেছে আন্ধ্রা কিং সূর্যা, আর সেটাকে সে উপরে ব্যানারে টাঙিয়ে দিয়ে বলে, আঙ্কেল এখন আমাকে টিকিট দেবেন তো? আইনজি তো এসব দেখেই খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, একেই তো বলে সত্যিকারের ফ্যান্স। সাগর পরে সূর্যার ছবিটা দেখে আর সে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। আইনজি সূর্যাকে বলে, বস আমি 10 বছর ধরে আপনার ফ্যান, কিন্তু সাগর আপনার ফ্যান তখন থেকে যখন তার বয়স ছিল 10 বছর মাত্র। এখন বুঝতেই তো পারছেন সে তার জীবনের শুরু থেকে আপনার ফ্যান্স হয়ে আছে। সাগরের আন্ধ্রা কিং নাম দেওয়ার পরই আমরা আপনাকে আন্ধ্রা কিং সূর্যা বানিয়ে ফেলি আর আমাদের ফ্যান্স ডায়েরিতে তার নাম রেজিস্টারও করি। সূর্যা এসব শুনে শকড হয়ে যায় আর বলে, তুমি বলছো একজন ফ্যান আমাকে এতগুলো টাকা দিয়ে হেল্প করেছে? সে কি আমাকে কখনো দেখেছে বাস্তবে? আমার সাথে কি তার কখনো মিট হয়েছে? আইনজি বলে, না স্যার, এমন কিছুই হয়নি। সে ছোট্ট একটা গ্রামে থাকতো, হায়দ্রাবাদ আসার পর আমার তার সাথে দেখাও হয়নি, হয়তোবা এখন অনেক বড় হয়ে গেছে সে। সূর্যাকে তখন তার ম্যানেজার বলে, আপনিও না স্যার, কি ভাবছেন একজন সামান্য ফ্যান আপনাকে এতগুলো টাকা দিয়ে দিবে? আজকাল তো টাকা চাওয়ার পরও পাওয়া যায় না, সেখানে আপনার সাথে দেখা না করেই আপনাকে এতগুলো টাকা দিয়ে দিল আপনার ফ্যান, তাও 3 কোটি। এটা অসম্ভব স্যার। সূর্যা তখন বলে, তাই তো, আমাকে কেউ কেন হেল্প করবে খামোখা, তাও যাকে আমি কখনো নিজ চোখে দেখিনি। তাই আজ আমি তাকে দেখতে চাই। আমি সত্যি জানার জন্য এখন অনেক বেশি কৌতূহলী হয়ে পড়েছি। আমি দেখতে চাই কে সেই ফ্যান, কে সেই মানুষ, কে সে যে আমাকে না দেখেও এইভাবে হেল্প করেছে। এসব শুনে ম্যানেজার বলে, স্যার আপনি কেন যাবেন, আমি তাকে এখানে নিয়ে আসি। সূর্যা বলে, সে আমাকে এতগুলো টাকা দিয়েছে একেবারে বিনা শর্তে, তাই আমি তার সাথে নিজে গিয়ে দেখা করব। চলো আইনজি, একসাথে যাওয়া যাক। এবার সূর্যা বেরিয়ে পড়ে সাগরের সাথে দেখা করার উদ্দেশ্যে। যেতে যেতে অর্ধেক পথেই সূর্যা চা খেতে নামে। তখন নিউজে দেখা যায় ঈশ্বর নামে একজন সাংবাদিকের হাত ভেঙে দিয়েছে সূর্যার ভক্ত, কারণ সে সূর্যার নামে আজে বাজে কথা লিখেছিল। এখন যদি সূর্যা নিজে এসে মাফ না চায় তাহলে বাকি সাংবাদিকরাও অনশনে থাকবে। সূর্যা তখন বাধ্য হয়ে তার কাছে দেখা করতে আসে। ঈশ্বর সূর্যাকে বলে, সরি স্যার, আমার জন্য আপনাকে এখানে আসতে হলো। সূর্যা বলে, আমি এখানে মাফ চাইতে আসিনি, বরং আমি একটা কথা জানতে এসেছি। তুমি তো আমার ফ্যান্সদের একজন, তাই না? তাহলে তুমি আমার ফ্যান্সদের হয়েও পত্রিকাতে এইসব কেন লিখেছিলে? ঈশ্বর তখন বলে, আমি ওইসব আপনাকে ছোট দেখাতে লিখিনি স্যার, বরং আমি এটা লিখেছিলাম কাউকে কিছু
বোঝাতে। এখান থেকে দৃশ্য চলে আসে 2000 সালে, যেখানে সাগর বেশ আনন্দে নাচ করছিল। সূর্যার নতুন সিনেমা আজ থিয়েটারে আসবে, আর সাগর তো এখন সূর্যা ফ্যান্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হয়ে গেছে। দেখা যায় সাগরের তো আর এক হিরোর ফ্যান্সদের সাথে একেবারে ঝগড়া হয়ে যায় সূর্যাকে নিয়ে। যেই সূর্যাকে ফ্লপ বলতো, সাগর তো তার সাথেই লেগে পড়তো। আজ সাগর থিয়েটারের মালিক পুরুষোত্তমের মেয়ে মহালক্ষ্মীকে দেখে। এক্সাইটমেন্টের জন্য তার মাথায় সে আঘাতই করে ফেলে, যার কারণে তাকে পুলিশ ধরে নিয়ে যায়। সাগর তো প্রথম দেখাতেই লক্ষ্মী অর্থাৎ মহালক্ষ্মীকে পছন্দ করে ফেলে। আমরা এরপর থেকে মহালক্ষ্মীকে লক্ষ্মী বলেই ডাকবো। যাকে ঈশ্বর ছিল সাগরের বন্ধু, তাই সে সাগরকে বলে, প্রথম দেখাতে আবার কিসের ভালোবাসা রে? সাগর বলে, দেখ, আমি তো আমাদের হ্যাপি এন্ডিংও ভেবে নিয়েছি। সে অন্য সব মেয়েদের থেকে সম্পূর্ণ আলাদা। তারপরে সাগরের বাবা সীমাদ্রি আসে, আর সে সাগরকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যায়, কারণ সাগরের থানায় আসা এখন নিত্যদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে। তবে সূর্যাকে তার বাবা খুব সাপোর্ট করে এই ফিল্ম দেখা নিয়ে। তাই তো থানা থেকে বের হয়েও বাবা ছেলে আগে যায় ছবিটা দেখতে। সেখান থেকেই তারা বাড়ি ফিরে আসে। দেখা যায় তাদের গ্রামে কোনো ইলেকট্রিসিটি নেই, আর রাস্তাও নেই। তারা এপারে ওপারে যায় পানি পথে। বেশ কষ্ট করেই তাদের যাতায়াত করতে হয়। তো সূর্যাকে তার মা বলে, তুই এত বিগড়েছিস, তোর বাবার আহ্লাদে সে তোকে থানা থেকে ছাড়িয়ে আগে বাড়ি না নিয়ে এসে সিনেমা দেখাতে নিয়ে গেল। এসব আশকারার জন্যই তো তুই দিন দিন আরো বাদর হচ্ছিস। এরকম করলে তুই আজে বাজে কাজ করবি না তো কি করবি? সীমাদ্রি তখন বলে, আরে ফিল্ম দেখে আজকাল কে খারাপ হয় শুনি? তুমি বেকারই বকাবকি করো ছেলেটাকে। এখান থেকে দৃশ্য চলে যায় পরদিন। কলেজে আসার পরই সাগর আর সেই ছেলেগুলোর মধ্যে ভীষণ মারামারি হয়, কারণ তারা সাগরকে বলেছে সূর্যার সিনেমা কম ইনকাম করেছে। সাগরের মতে এই সব হচ্ছে মিথ্যা হিসাব। তাই দুই পক্ষের মধ্যে ভীষণ মারামারি হয়। প্রিন্সিপাল তো শয়তান ছেলেগুলোকে ছেড়ে দিলেও সূর্যাকে অনেক কথা বলে, যে তোমার মতো গরিব ছেলেও কেন ফ্যান্স হয়ে লড়বে? বরং তোমার তো শুধু পড়াশোনাতে মন দেওয়ার কথা ভাবা উচিত। এখন যখন এইসব করেই ফেলেছো, তাহলে তোমাদেরকে শাস্তি স্বরূপ কলেজের সব কাজ করতে হবে। এবার তো ঈশ্বর আর সাগর কলেজের ক্যান্টিনে কাজ করছিল। সেখানে সাগরের সাথে আবার দেখা হয় সেই লক্ষ্মীর। লক্ষ্মীকে দেখেই তো সাগর রেগে যায়, কারণ লক্ষ্মীকে সূর্যার বিপক্ষে ভেবেছিল সে। কিন্তু আসলে তো লক্ষ্মী এইসব টপিকেই নেই। এই কথা জানার পরই সাগর লক্ষ্মীর পাশে গিয়ে বসে, আর তাকে তার নাম জিজ্ঞেস করে, আর নিজের নামটাও জানায়। লক্ষ্মী তখন বলে, আমার নাম মহালক্ষ্মী, আর আমি জুনিয়র। সাগরের কথা শুনে বলে, ও তুমি মহালক্ষ্মী থিয়েটারের? আমার বসের হাই কালেকশন তো সেখান থেকেই আসে। অর্থাৎ সে সূর্যার সিনেমার কথা বলছে, আর ওই থিয়েটারটা লক্ষ্মীর বাবার, আর সেখানেই সূর্যার সিনেমা বেশি চলে আর ইনকামও বেশি হয়। যাক, তো সে লক্ষ্মীকে বলতে থাকে, সেদিন আসলে আমি একটু বেশি রেগে তোমাকে আঘাত করে ফেলেছি, তার জন্য সরি, প্লিজ কিছু মনে করো না, আমার সত্যি অনেক বড় ভুল হয়ে গিয়েছে। লক্ষ্মী বলে, এখন যখন ভুল বুঝতেই পেরেছো, তাহলে এরকম কাজ আর করো না, তাহলেই তো হয়। এ কথা বলেই লক্ষ্মী সেখান থেকে চলে যায়। পরদিনই দেখা যায় সাগর মহালক্ষ্মী থিয়েটারে চলে আসে টিকিট নিতে, কিন্তু কালেক্টর বলে, না, তোমাকে তো টিকিট দিতে আমাদের বস মানা করেছেন, তুমি যে ভেজাল করেছো সেই জন্য। সাগর তখন সোজা লক্ষ্মীকে ডাকে আর বলে, ম্যাডাম প্লিজ আপনি তাকে বলুন না টিকিট দিতে। আমি তো গতকাল আপনার সাথে কথা বলেছি, তাই না? এখন যদি টিকিট না পাই, তাহলে ফ্যান প্রেসিডেন্ট হিসেবে তো আমার মান সম্মানই থাকবে না, একটু বোঝার চেষ্টা করুন। লক্ষ্মী তখন জিজ্ঞেস করে, তো কয়টা লাগবে শুনি? সাগর জানায় 22টা। লক্ষ্মী তখন 22টা টিকিট দিয়ে কালেক্টরকে বলে, এই টিকিটগুলোর টাকা আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিও। এই কথা শুনেই তো সাগর খুব খুশি হয়ে যায় আর বলে, থ্যাঙ্কস ম্যাডাম, মন থেকে থ্যাঙ্কস জানাচ্ছি। লক্ষ্মী তখন বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এদিকে ছবি দেখা শেষে সাগর লক্ষ্মীর সাথে দেখা করে আর বলে, আরে মহালক্ষ্মী ম্যাডাম, তুমি এখানে কি করছো? লক্ষ্মী বলে, আমি তো আমার বাবার জন্য অপেক্ষা করছি। আর তুমি? সাগর জানায়, থ্যাঙ্কস, অর্থাৎ সে তাকে ধন্যবাদ জানানোর জন্য অপেক্ষা করছিল। লক্ষ্মী তখন বলে, আমি তোমাকে 22টা টিকিট দিয়েছি বলে কি তুমি এখন আমাকে 22 বার থ্যাংক ইউ জানাবে নাকি? সাগর বলে, তোমার কি মনে হয় তুমি আমাকে সাধারণ হেল্প করেছো? তুমি টিকিট না দিলে আজ তো আমার নাক কাটা যেত। লক্ষ্মী বলে, এইসব কি সাগর? তুমি টিকিট না পেলে মারামারি করো, কলেজেও তাকে ঘিরেই মারপিট করলে, আর টিকিট না পেলে ভাবো তোমার মান সম্মান থাকবে না। এইসব কি? যাকে কখনো দেখোইনি চেনোই না তার জন্য এত পাগলামি? তুমি কি সত্যি পাগল নাকি? সাগর বলে, পাগলামি এটাকে বলে ভালোবাসা। ভালোবাসার জন্য কাউকে চেনা জানা জরুরি নয়। লক্ষ্মী বলে, কি বললে? সাগর বলে, দেখো, আমি একবারে তোমাকে সিনেমার পর্দার কাহিনীর মতো বলছি। 1986 সালের কথা।
তখন যেই গ্রামে কোনো পড়ালেখা করা লোক ছিল না, সেখানে আমার বাবা আমাকে পড়াশোনা করানোর স্বপ্ন দেখান। গ্রামের সবাই এসব নিয়ে অনেক হাসাহাসি করত। তাও আমাকে নিয়ে বাবা নদী পার করে শহরে আসতেন। কিন্তু তারপর আমাদের স্ট্রাগলের শেষ হয়নি। দেখা যায় সাগর ঠিক মতো শব্দ উচ্চারণ করতে পারতো না তখন। তাই প্রিন্সিপাল সাগরের বাবাকে অনেক অপমান করে আর বলে, তোমাদের গ্রামের কেউ কখনো পড়াশোনা করতে পারবে না, এসব তোমাদের কম্য নয়। তাও এত লোভ তোমার যে খাওয়ানোর আশায় ছেলেকে এখানে নিয়ে এসেছো? ভেবেছো ফ্রিতে খাবার পাবে? চুপচাপ তাকে নিয়ে যাও। এইসব কথা শুনে সাগরের বাবার অনেক বেশি অপমানিত বোধ হয়। সে সাগরকে নিয়ে বাড়ি ফিরেই মারপিট করতে থাকে আর নিজেও অনেক কান্না করে। তার খুব ইচ্ছে ছিল সে তার ছেলেকে শিক্ষিত করে দেখাবে, কিন্তু সেই স্বপ্ন আর সত্যি হবার নয়। সাগর যখন মারপিট খেয়ে অনেক কান্না করছিল, তখনই সেখানে সুরিয়ার কিছু ডায়লগ শুনতে পায় সে, যেখানে সুরিয়া খুব মোটিভেট করছিল হেরে গিয়েও রুখে দাঁড়ানোর জন্য। সাগর প্রথম সেই ট্যাপ রেকর্ডটা জড়িয়ে ধরে তার জীবনের নতুন আশা হিসেবে, আর সে দিন রাতের পর থেকে চেষ্টা করে সঠিকভাবে কথা বলার জন্য। আর ধীরে ধীরে দেখা যায় সে ঠিকভাবে কথা বলাও শিখে যায়। সে এবার টিচারের সামনে ভয় ছাড়াই লাইন বাই লাইন বলে যায়। টিচার তো তখন তার এত ইমপ্রুভমেন্ট দেখে নিজেই লজ্জা পেয়ে যায়, তার পূর্ববর্তী ব্যবহারের কথা মনে করে। এরপর আর কি, সে সাগরকে ফাইনালি স্কুলে ভর্তি নিয়েই নেয়। সাগরের বাবাও তো তখন সাগরকে নিয়ে খুব গর্বিত ফিল করতে শুরু করে। গ্রামের সবাইকে সে নদী পার হওয়ার সময় দেখাতো তার ছেলে কিভাবে ইংরেজি বলতে পারে। আর সাগর স্কুলে যাওয়ার আগে প্রত্যেকদিন সুরিয়ার ছবিকেও বাই বলতো। আর এই বিষয়টা তার বাবাও খেয়াল করে। তাই আজও সাগরকে এইসবে সে সাপোর্ট করে, কারণ সে খুব ভালো করেই জানে যে সাগরকে অনুপ্রেরণা জুগিয়েছে এই সুরিয়াই। বর্তমানে সাগর লক্ষ্মীকে বলে, এভাবেই আসলে আমার সুরিয়া বসের সাথে পরিচয় হয়। তিনি আমাকে জানেন না ঠিকই, কিন্তু আমার জীবনের এই পরিবর্তনের কারণ তিনি নিজে। আমার গল্পের হিরো তিনি আজীবন থাকবেন। এসব শুনে লক্ষ্মী বলে, হ্যাঁ বুঝলাম, কিন্তু আমার মতে এই গল্পের হিরো হচ্ছ তুমি। কারণ যে সমস্ত দুঃখ কষ্টকে পেরিয়ে আসতে পারে সেই তো সত্যিকারের হিরো, তাই নয় কি? সাগর তখন লক্ষ্মীর মুখে নিজেকে হিরো বলতে শুনে খুবই অবাক হয়। তার কাছে তো এটা একদমই নতুন। সে আরো বেশি লক্ষ্মীর প্রেমে পড়তে থাকে। পরদিনই কলেজে লক্ষ্মী সাগরকে বলে, তোমার হিরোর নতুন গান এসেছে, শুনবে? সাগরের কথা শুনে বলে, আরে এটা তো মার্কেটে এখনো আসেইনি, তুমি কোথায় পেলে? লক্ষ্মী জানে আমার বাবা সবার আগে এসব পায়, তাই আমি সেখান থেকেই তোমার জন্য একটা ক্যাসেট এনেছি, চলো আমরা একসাথে শুনি। সাগরও বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই শুনবো। এবার লক্ষ্মী আর সাগর একসাথে গান শুনছিল। তখনই সেখানে সেই বদমাস ছেলেগুলো চলে আসে আর এসেই সাগরকে বলে, এই তোর কি লক্ষ্মীর পাশে দাঁড়ানোর মতো যোগ্যতা আছে? লক্ষ্মী এর কথা শুনে বলে, আছে বলেই তো আমি তার সাথে সুরিয়ার রোমান্টিক গান শুনছিলাম, তোমাদের তাতে কি সমস্যা? তখনই দেখা যায় ছেলেটার রেকর্ডারটা ভেঙে ফেলে। সাগর ওই ছেলেকে বলে, এই কি সমস্যা তোর? তোর আর আমার মধ্যে কিন্তু এখানে এই মেয়েটাকে টানবি না। আর লক্ষ্মী, আম সরি, এটা তোমাকে পরে ঠিক করিয়ে দিব আমি। সেদিন রাতে একা একা সাগর এটা ঠিক করছিল আর তার বন্ধু ঈশ্বরকে বলছিল, কিরে তুই যে বলেছিলি আমার লক্ষ্মীর সাথে প্রেম হবে না, সে আমাকে পাত্তাই দিবে না, এখন দেখ আমরা কি কি করছি। ঈশ্বর বলে, তুই সত্যিই প্রেমে পড়ে অন্ধ হয়ে গেছিস, তাই বাস্তবতা চোখে দেখতে পাচ্ছিস না। এই বলে ঈশ্বর সেখান থেকে চলে যায়। সাগর তখন একা একা বলে, আমি লক্ষ্মীকে অনেক 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 ভালোবাসি আর সে আমার হবেই হবে। পরদিনই সাগর ঈশ্বরকে জোর করে নিয়ে আসে লক্ষ্মীর বাড়িতে। সেখানে লক্ষ্মীর ভাই মুরারি সাগরকে ধরে আর বলে, এই তোর তো সাহস কম না, থিয়েটারে আসতে মানা করেছি বলে সোজা বাড়ি চলে আসলি। পুরুষোত্তম বলে, এই মুরারি কি সমস্যা? মুরারি বলে, দেখো বাবা নিজেই কি হচ্ছে এখানে। সাগর তখন বলে, না স্যার কোনো সমস্যা নেই, যা হয়েছিল আমি তা ভুলে গিয়েছি। এখানে আমি এসেছিলাম লক্ষ্মীকে এটা ফেরত দিতে, আমরা একই কলেজে পড়ি আর এটা ভেঙে গিয়েছিল, তাই আমি এটা ঠিক করিয়ে নিয়ে এসেছি। পুরুষোত্তম বলে, এটা তুই কলেজে দিতে পারলি না, বাড়িতে আসতে হলো কেন? সাগর বলে, আমরা তো কলেজে যাব না, গ্রামে পুজো হবে তাই বিজি থাকবো, তাই দিতে আসলাম। আর আমাদের ওখানের পুজোটা অনেক সুন্দর হবে, সারা গ্রাম ঝলমল করবে, আপনারাও আসবেন স্যার সবাইকে নিয়ে। এই বলেই সাগর রেকর্ডারটা লক্ষ্মীর হাতে দিয়ে সেখান থেকে চলে আসতে নেয়। তবে যাওয়ার আগে সে মুরারিকে বলে, এই তুমি এত রেগে যাও কেন? তোমার বাবা তো শান্তই থাকেন, তাছাড়া এখন আমরা এক ফ্যামিলি হতে যাচ্ছি। মুরারি এই কথা শুনে বলে, মানে? সাগর বলে, না মানে আমরা মহালক্ষ্মী থিয়েটারে যাই তাই না, ওইখানে আমাদের প্রাণের বস সুরিয়ার ছবি আসে, তাই
আমরা সবাই তো এক ফ্যামিলিই হলাম। এই বলেই সে সেখান থেকে চলে যায়। পুরুষোত্তম তখন তার ছেলে মুরারিকে বলে, তুই তার কলার ধরলি আর সে তোর ঘাড়ে হাত রাখলো, এর মানে কি জানিস? এদের মতো ছোট লোকদের সাথে ঝগড়া করলেও তাদেরকে আমাদের বরাবর করা হলো, তাই বলছি এদেরকে কিছু না করাই ভালো। আমরা এদের থেকে আলাদা থাকবো, সোজা কথা। তাই তুই কিচ্ছু করবি না আর, ঠিক আছে? মুরারিও বলে, হ্যাঁ ঠিক আছে বাবা। এবার চলে আসে পূজার দিন। সাগর জানতে পারে সূর্যার সাথে তার দেখা করার সুযোগ এসেছে। সাগর তখন দৌড়ে নদীর ঘাটে চলে আসে। তখন সে সেখানে লক্ষ্মীকেও দেখে। সাগর বলতে থাকে, আরে লক্ষ্মী, তুমি আমাদের গ্রামে? লক্ষ্মী বলে, তুমি আমার জন্যই অপেক্ষা করছিলে তাই না? কিন্তু জানলে কি করে আমি এখনই আসবো? সাগর বলে, আসলে আমি শুনেছি সূর্যা আসছে, কিন্তু তুমি এখানে? কি যে করি। লক্ষ্মী বলে, তাকে এত পছন্দ করো যখন, তখন ইতস্তত কেন করছো? যাও তুমি তার সাথে দেখা করে আসো। এত বড় সুযোগ আর পাবে না সাগর। সাগর বলে, না আসলে কিভাবে যে যাই, তুমি এসেছো আবার সূর্যাও এসেছে। লক্ষ্মী বলে, আরে বোকা, আর এসব বলতে হবে না, তুমি তার সাথে দেখা করে এসো তো, আমি ততক্ষণ তোমার জন্য এখানেই অপেক্ষা করব। তুমি আসলে তোমার সাথে দেখা করে তবেই ফিরবো, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। সাগরের কথা শুনে বলে, সত্যি তো? লক্ষ্মী বলে, হ্যাঁ হ্যাঁ সত্যি, তুমি যাও তো, দেখা করে এসো। আমি তোমাদের গ্রামের মন্দিরগুলো এই সময়টা দেখে নিব, ঠিক আছে? সাগর তো এই কথা শুনে খুবই খুশি হয়ে যায় আর বলে, ঠিক আছে, আমি জলদিই ফিরে আসব, আমার জন্য অপেক্ষা করো কিন্তু। এই বলেই সাগর চলে যায় নৌকায় করে। এরপরই সে এসে জানতে পারে সূর্যা এখানকার কলা খুব পছন্দ করে, কিন্তু পূজার জন্য মার্কেট আউট সব। সাগর তখন ম্যানেজারকে বলতে থাকে, আমি বসের জন্য এখনই কলা নিয়ে আসছি। ম্যানেজার এর কথা শুনে বলে, যদি আনতে পারো তাহলে হিরোর সাথে দেখা করিয়ে দিব। সাগর তো এবার খুব খুশি হয়ে যায় আর সোজা চলে আসে কলা কিনতে। সে দোকানদারকে কিছু এক্সট্রা টাকাও দিয়ে দেয়। তবে পথে সেই বদমাশগুলো চলে আসে আর এদের সাথে মারপিট করতে গিয়েই সাগর পৌঁছাতে অনেকটা দেরি করে ফেলে। ম্যানেজার তখন বলে, এখন আসলে? শুটিং তো শেষ, হিরোও চলে গেছে, একটু আগে আসলে ছবি তুলতে পারতে। সাগর বলে, থাক, লাগবে না ছবি স্যার, বসের কাছে অন্তত আমার আনা কলাগুলো পৌঁছে দিন, এতেই আমি খুব খুশি হব। ম্যানেজার তখন বলে, তুমি সত্যিই তার অনেক বড় ফ্যান, এই নাও টাকা। সাগর এটা দেখে বলে, না স্যার, উনি আমার হৃদয়ের খুব কাছের একজন মানুষ, যাকে আমি ভক্তি করি, তাই ওনার জন্য আমি কিছু এনেছি, সেই জন্য আবার টাকা নিব? এটা তো হতেই পারে না। আপনি শুধু এই কলাগুলো ওনাকে দিয়ে দিবেন, উনি যদি একটাও খান এতেই আমার কষ্ট সার্থক হয়ে যাবে। এই বলেই সাগর খুব খুশি মনে ফিরে আসে। ঈশ্বর তখন বলে, কি রে, দেখা করলি? বস দেখতে কেমন? সামনাসামনিও কি ততটাই হ্যান্ডসাম যতটা সিনেমার পর্দায় লাগে? সাগর তখন বলে, আমার আসলে দেখা হয়নি। ঈশ্বর বলে, দেখা হয়নি, তাও তুই এত খুশি কেন? সাগর বলতে থাকে, আমি জানতে পেরেছি বস আমাদের এখানকার কলা খুব পছন্দ করেন, তাই আমি নিজ হাতে ওনার জন্য কলা পাঠিয়েছি। এখন বসের কাছে পৌঁছাবে সাগরের হাতের কলা। বুঝতে পারছিস তুই এটা আমার জন্য কত বড় ব্যাপার? ঈশ্বর বলে, সত্যিই তোরা এত কাছাকাছি এসেও দেখা করতে পারলি না? সাগর তখন বলতে থাকে, একদিন ঠিকই দেখা হবে। ঈশ্বর বলে, আপাতত লক্ষ্মীর সাথে দেখা কর, না হলে সে কিন্তু সত্যি চলে যাবে। সাগরের কথা শুনে বলে, কি, সে এখনো অপেক্ষা করছে? ঈশ্বর বলে, হ্যাঁ ভাই, জলদি যা। সাগর তো এবার দৌড়ে চলে আসে লক্ষ্মীর সাথে দেখা করতে। সে লক্ষ্মীকে বলে, তুমি এখনো আমার জন্য অপেক্ষা করছিলে? লক্ষ্মী বলে, হ্যাঁ, তুমি না বলেছিলে আমাকে তোমার সুন্দর গ্রাম দেখাবে, তাই তো অপেক্ষা করছি। সাগর তো এবার খুব খুশি হয়ে যায় আর লক্ষ্মীকে নাগরদোলাতে তুলে বলে, দেখলে এখান থেকে গ্রাম কত সুন্দর লাগে? লক্ষ্মী বলে, হ্যাঁ ঠিকঠাক, তবে এই সবকিছু আরো সুন্দর করে দিব, দেখবে কিভাবে? সাগর জিজ্ঞেস করে, কিভাবে? লক্ষ্মী তখন সেই রেকর্ডারটা শোনায় যেখানে সাগরের কথা রেকর্ড হয়েছিল। আসলে সাগর সেদিন রাতে ঈশ্বরকে যে কথাগুলো বলেছিল তা ভুলে রেকর্ড হয়ে যায়, আর সেখানেই সাগর লক্ষ্মীকে ভালোবাসে সেই কথাটা বলেছিল। লক্ষ্মী এবার সাগরকে বলে, তোমার হিরোর ডায়লগ থেকেও আমার কাছে তোমার ডায়লগগুলো বেশি ভালো লেগেছে। তো এরই সাথে দেখা যায় লক্ষ্মী আর সাগরের প্রেম কাহিনী শুরু হয়ে যায়। সাগর তো খুব খুশি ছিল আর এরপর থেকে তারা প্রতিদিনে একে অপরের সাথে দেখা করে। কলেজে তো দেখা করেই, আবার কলেজের বাইরেও দেখা করে। নিজেদের সম্পর্ক তারা বেশ ভালো করেই চালিয়ে যাচ্ছিল। দুজনেই সম্পর্কে খুব খুশি ছিল। তো একদিন লক্ষ্মী সাগরকে নিয়ে আসে তাদের থিয়েটারে। সেখানে প্রজেক্টরের পেছনে বসে তারা ছবি দেখছিল। তখনই লক্ষ্মী সাগরের অনেক কাছাকাছি চলে আসে, যা প্রজেক্টরের আলোর মাধ্যমে থিয়েটারে বসা সবাই দেখে ফেলে। আর স্বাভাবিকভাবে পুরুষোত্তম এসব দেখে প্রচন্ড রেগে যায় আর সাগরকে ধরে আচ্ছা মতো মারপিট করে আর বলে, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের সাথে এসব করলি? সাগর বলতে থাকে, স্যার আপনি ভুল ভাবছেন, আমরা একে অপরকে ভালোবাসি, লক্ষ্মীও আমাকে অনেক ভালোবাসে। পুরুষোত্তম বলে, লক্ষ্মী মানে? বল লক্ষ্মী ম্যাডাম, তুই আমার মেয়েকে প্রেমের নামে ফাঁসিয়েছিস,
থিয়েটারের মালিকের মেয়ের সাথে প্রেম? তোর মতো একটা ছোট গ্রামের ছেলে, তোর কি যোগ্যতা আছে হ্যাঁ আমার থিয়েটারের সামনে ব্যানার লাগানো ছাড়া? আচ্ছা, আমি তোর কাছে আমার মেয়েকে বিয়ে দিয়ে মানুষকে কি বলবো? কার কাছে বিয়ে দিয়েছি? একজন ফ্যান্স প্রেসিডেন্টের কাছে? তুই যার ফ্যান নিজেকে বলিস সে তো তোকে চেনেও না, তোর নামও সে জীবনে শোনেনি। তুই 2 পয়সার একটা ফ্যান ছাড়া কিছুই না। তাহলে তোর এত বড় লোভ কোথা থেকে আসলো? তোর আসলে জন্মটাই এমন, লোভী কোথাকার, খারাপ মাটির মানুষ তুই। 2 পয়সার ফ্যান, এসব অনেক আজে বাজে কথা বলতে থাকে সে। সাগরের তখন ছোটবেলার স্কুলে হওয়া সেই অপমান মনে পড়ে যায়, আর সে আবারও কথা বলতে ভুলে যায়। তবে কিছুক্ষণ পরে সে সুরিয়ার সেই ডায়লগ মনে করে, আর তখন সে আবারও নিজেকে শক্ত করে ফেলে। এরপর বলতে থাকে, এই পুরুষোত্তম, তাহলে তুই আমাকে লক্ষ্মীর জীবনসঙ্গী হিসেবে মানবি না, তাই তো? আমাকে বড় কিছু করতে হবে, তাহলেই আমি এই লক্ষ্মীকে পাবো? তাহলে ঠিক আছে, আমিও তোর এই থিয়েটারের থেকে ডাবল বড় থিয়েটার বানিয়ে দেখাবো। আমি শুধুমাত্র ব্যানার লাগানো ফ্যান হয়ে থাকবো না, বরং এমন ফ্যান হব যেখানে আমার হিরোর 100তম ছবির মাধ্যমেই আমার নিজের থিয়েটার উদ্বোধন করব। তুই তখন দেখবি আর হাততালি দিবি। আমি নিজের থিয়েটার সুরিয়ার 100তম ছবির মাধ্যমেই উদ্বোধন করব। আর এই কথাটা তোর মাথায় ফিট করে রাখ। আমি তখন এত ধনী হব যে তোর চোখ কপালে উঠে যাবে, আর তারপরই আমি এই থিয়েটারের মালিকের মেয়েকে বিয়ে করব। ঠিক আছে তো? এই বলেই সাগর সেখান থেকে চলে যায়। আর পুরুষোত্তম তখন মুরারিকে বলে, ছেড়ে দে তাকে, এইসব করতে গিয়ে পাগল হয়ে এমনি রাস্তায় রাস্তায় ঘুরবে। আমরা কেন বেকার নিজেদের হাত নোংরা করব এই ছোট লোকদের মেরে? এই বলেই পুরুষোত্তম সেখান থেকে চলে যায়। ঈশ্বর এই সবকিছু জানার পর সাগরকে বলে, তুই পকেটে 2 টাকা রেখে থিয়েটার খোলার চ্যালেঞ্জ করে এসেছিস? থিয়েটার খুলতে কত টাকার প্রয়োজন হয় জানিস? মাথা ঠিক আছে তোর? আমরা এত কষ্ট করেছি পড়াশোনা করার জন্য, তোর বাবাও করেছেন, এখন তুই একটা মেয়ের জন্য এইসবের চক্করে ঢুকে পড়লি? বিয়ে করার জন্য যে কোনো ভালো মেয়ে পেয়ে যাবি তুই। তাই বলছি, এই লক্ষ্মীর ভূত মাথা থেকে নামা, না হলে কিন্তু একদম ডুবে যাবি। সাগর বলে, না, ওই লোক আমার ভালোবাসা নিয়ে মজা করেছে, আমাদের গ্রামকে অপমান করেছে, তাই থিয়েটারটা আমি বানিয়েই ছাড়বো, সেটা যে করেই হোক। ঈশ্বর বলে, তুই কি বলছিস নিজে জানিস? যার জন্য এইসব করছিস সেই সুরিয়া আমাদেরকে চেনেও না। সাগর বলে, এই চুপ থাকতো, একদম এভাবে বলবি না। ঈশ্বর বলে, আমি সত্যিটাই বলছি, ফ্যান্সদের কোনো অস্তিত্ব নেই তাদের আইডলের কাছে, তাই এই পাগলামি ছাড় বলছি। সাগর বলে, না, আমি কারো কথাই শুনবো না, আমি এই চ্যালেঞ্জ জিতেই দেখাবো। ঈশ্বর তখন অন্য নৌকায় করে আলাদা হয়ে যায় আর বলে, আমি তোর থেকে দূর হয়ে যাচ্ছি, কিন্তু হ্যাঁ, তোর জীবনের ছায়া হয়ে আড়াল থেকেই থাকবো আমি, কারণ আমি তোর এই পাগলামির পার্ট হয়ে নিজের জীবন নষ্ট করতে পারবো না। বর্তমানে ঈশ্বর সুরিয়াকে বলে, সে আপনাকে নিয়ে এত বড় চ্যালেঞ্জ নিয়েছে, তাই আমি খবরের কাগজে লিখে জানিয়েছি যে আপনার 100তম ফিল্ম হচ্ছেই না। দেখা যায় ঈশ্বর আর সুরিয়া গাড়ি করে যাচ্ছিল লক্ষ্মীর বাড়ি। যাওয়ার পথে ঈশ্বর বলে, স্যার, আপনি আমার কথা এখনো বিশ্বাস করছেন না যে সাগর গরিব? সে সত্যি আপনাকে 3 কোটি টাকা দেওয়ার অবস্থাতেই নেই। সুরিয়া বলে, তুমি ভাবছো দেওয়ার অবস্থাতে নেই, আর আমি ভাবছি সে এতগুলো টাকা কিভাবে ম্যানেজ করলো, তাও আমাকে দেওয়ার জন্য। আমি এবার এই সত্যিটা তার থেকেই জানবো। এরপরই দেখা যায় ঈশ্বর আর লক্ষ্মীর বাড়ির সামনে চলে আসে আর দেখে আজ রাত 8টায় তার বিয়ে। ঈশ্বর বলে, দেখলেন, লক্ষ্মীর অন্য কোথাও বিয়ে হয়ে যাচ্ছে। যদি সাগরের কাছে টাকা থাকতোই তাহলে তো সে বেড জিতে লক্ষ্মীকে বিয়েই করে নিত। তাই আমি নিশ্চিত সাগর আপনাকে এই টাকা দেয়নি। এরপরে দেখা যায় এই বিয়েতে এসে হাজির হয় সুরিয়া। সে দেখা করে সোজা লক্ষ্মীর সাথে, আর লক্ষ্মীকে জিজ্ঞেস করে, এই বিয়ে কি তার ইচ্ছাতে হচ্ছে? লক্ষ্মী বলে, হ্যাঁ, আমি নিজ ইচ্ছায় বিয়েতে রাজি হয়েছি। সাগর আর ঈশ্বর হয়তো জানিয়েছে যে সাগর আমাকে কত ভালোবেসেছে, কিন্তু আসলে আমার সাথে কত বড় ধোঁকা হয়েছে তা সে জানায়নি। এবার ফ্ল্যাশব্যাক দেখা যায়। সাগর আর লক্ষ্মী লুকিয়ে লুকিয়ে দেখা করে সাগরের বন্ধু চাঁদির সাথে। চাঁদি সাগরকে থিয়েটার বানানোর হিসেবও করে দেয়, যেখানে প্রায় 2 কোটি টাকার বেশি লাগবে। সাগরকে তখন লক্ষ্মী বলে, ব্যাংক লোন নিতে পারো কিনা দেখো, নাহলে এত টাকা কোথায় পাবে? সাগরের পর একের পর এক অনেকগুলো ব্যাংকে যায়, কিন্তু সবখানেই কিছু সম্পদের দলিল চাইছিল, যা তো ছিলই না তার কাছে। সাগর তখন অনেক বেশি মনমরা হয়ে পড়ে। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। তখনই তাকে লক্ষ্মী নিজের গয়নাও এনে দেয়, কিন্তু সাগর বলে, আমি এগুলো নিয়ে জিতলেও হেরে যাব। আমি বলেছি আমি নিজের যোগ্যতায় করতে চাই সবকিছু, সেটা যাই করার হোক না কেন। এবার সাগর রাতের বেলা বাড়ি ফিরে আসে আর জানতে পারে তার বাবা কিছু টাকা জমিয়েছে, যেখানে 50,000-এর ধারে কাছে হবে টাকা। সাগর এবার সেই টাকাটা তোলে আর একটা খোলা জায়গায় বাঁশ দিয়ে চারিদিক আগলে দেয়। তারপরে একটা প্রজেক্টর আনে, সুন্দর করে চারিদিক সাজিয়ে নেয় সেই টাকা দিয়ে। 2 কোটি টাকার পাকা থিয়েটার না বানাতে পারলেও সাগর ভাবে
এই অল্প টাকায় খোলা আকাশের নিচেই সে থিয়েটার করবে, আর প্রত্যেকটা শো হাউসফুল গেলেও চলবে, পরে টাকা ইনকাম করে বড় থিয়েটার বানাবে সে। সাগরের এই পরিকল্পনাটা হিট করে, আর সত্যিই তার গ্রামের সব মানুষেরা দলে দলে আসা শুরু করে তার থিয়েটারে। দেখা যায় সুরিয়ার ছবি সবাই দেখা শুরু করে, আর সাগরকে তারা অল্প অল্প করে টাকা দিলেও সাগরের সেটাতেই হয়ে যাচ্ছিল কাজ। প্রতিটা টাইম তার হাউসফুল যায়। তার মা বাবাও খুব খুশি যে টাকা আসছে তারই বুদ্ধি থেকে। সেই সাথে থিয়েটারকে কেন্দ্র করে আশেপাশে অনেক ছোট ছোট দোকানও গড়ে ওঠে। এতে গ্রামের লোকেদেরও বেশ উপকার হচ্ছিল। সবাই তো সাগরের উপর খুব খুশি ছিল। লক্ষ্মী এবার লুকিয়ে আসে সাগরের থিয়েটারে। সেখানে তার কথা হয় তার মায়ের সাথে। লক্ষ্মী বলে, সাগর এসব কিন্তু আমার জন্যই করছে, আমাকে পাওয়ার জন্য। সাগরের মা এসব শুনে বলে, আচ্ছা এখন বুঝতে পারছি সে কেন এত পাগলামি করেছিল। সেই সময় সাগর এসে লক্ষ্মীকে নিয়ে যায় তার প্রিয় জায়গায়। দুজন সেখানে একসাথে সিনেমা দেখে আর অনেক সুন্দর সময় কাটায়। এরপরে লক্ষ্মী বাড়ি ফিরতেই তার বাবা বলে, একটা কথা মাথায় রাখো, আমার মেয়ের জামাই কোনো বেকার ছেলে হতে পারবে না। অর্থাৎ সে জেনে গিয়েছিল লক্ষ্মী সাগরের সাথে দেখা করতে গিয়েছিল। তাই লক্ষ্মী বলতে থাকে, সে বেকার থাকবে না বাবা, সে আমার ভালোবাসায় মানুষ হবে। সে তো অনেক চেষ্টা করছে, আর আমি দেখতে পাচ্ছি সাগর জিতবে। তার সেই ছোট্ট গ্রামেও রেকর্ড ব্রেক হাউসফুল হয়, কত কালেকশন হয়। বিশ্বাস না হলে নিজেই দেখে নাও। তোমার নিজের থিয়েটারের কালেকশন কিন্তু অনেক ড্রপ করছে, কারণ এখান থেকেও মানুষ তার খোলা আকাশের নিচে থিয়েটারে যাচ্ছে। এসব তারা বেশি এনজয় করছে। পুরুষোত্তম এই কথায় খুব রেগে যায় আর বলে, তুমি বাইরে গেলে আমি তোমার পা ভেঙে রেখে দিব, বুঝলে? আজ থেকে তোমার বাইরে যাওয়া নিষেধ। ওইদিকে সাগর আজ জানতে পারে 6 মাসের মধ্যেই সুরিয়ার 100তম ফিল্ম রিলিজ হবে, কিন্তু সাগরের তো এখনো টাকা ম্যানেজ হয়নি। সাগর বসে বসে এসবই ভাবছিল। তখন চাডি বলে, আজও হাউসফুল হয়েছে, তাও তোর মন খারাপ কেন? সাগর বলে, সুরিয়ার 100তম ফিল্ম রিলিজের ডেট আসছে, আমার হাতে সময় কম। যদি রোজ হাউসফুলও হয় তাও 20 লাখের মতো হবে। দরকারে সেই 2 কোটি টাকা তো হবে না। আমি কিভাবে এই চ্যালেঞ্জটা জিতবো, আর কিভাবেই বা থিয়েটার বানাবো যাতে করে আমি লক্ষ্মীকে নিজের করে পাই? কিছুই তো বুঝে উঠতে পারছি না। তাই চাডি, তুই জানা আমার এখানে আর কিচ্ছু নেই। এবার চাডি সেখান থেকে চলে যায়। এরপরই সেখানে আসে মুরারি আর তার লোকেরা। তারা এসেই তার থিয়েটারে আগুন লাগিয়ে দেয়। সাগরকে অনেক মারধর করে আর বলে, এই তুই এখানে আমার বোনকে রাখবি? এখানে তো চারিদিকে শুধু বালু আর বালু। এই বলে সে তাকে অনেক মারতে থাকে। কিন্তু এই মার খাওয়ার মধ্যেও সাগরের বালু কথাটা শুনে একটা বিজনেস আইডিয়া মাথায় আসে। সে প্রথমেই সব কটাকে মারে আর পরে তাকে বলে, তোকে ছেড়ে দিলাম কিন্তু তোর বোনকে ছাড়বো না, এই কথাটা মনে রাখিস। এবার পরদিনই দেখা যায় সাগর বালু কেনে। এরপরে একটা লোকের কাছে আসে আর তার সাথে বালু বিক্রি করার ডিলও করে নেয়। কিন্তু সাগরের একার পক্ষে এই কাজ করা অনেক বেশি কঠিন হয়ে যাবে। তাই সে তার সম্পূর্ণ গ্রামকে ডাকে আর সবাইকে বুঝিয়ে বলে যে এবার আমাদের সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। আমাদের গ্রামকে যারা প্রতিনিয়ত অপমান করে তাদেরকে এবার উত্তর দিতে হবে। আমরা যদি একসাথে লড়াই করি তাহলে এই গ্রামে বিদ্যুৎ আসবে আর থিয়েটারও হবে। তারা সেখানে তার সাথে মোটেই একমত হতে চাইছিল না, কারণ এতে তাদের কি লাভ হবে যদি নিজেদের ছোট্ট চাকরি ছেড়ে ভুল হয়, যদি এখানে সাগরের কথায় গিয়ে 1 টাকাও ইনকাম না হয়। তাই তারা বলে তারা কাজ করবে না। ওই সময়ই সাগরের বাবা সবাইকে বোঝায় আর বলে যে একটা ছোট্ট থিয়েটারের পাশে তোমরা যে দোকান নিয়ে বসেছিলে তাতে মাসে 5 থেকে 10 হাজার ইনকাম হয়েছে। এখন ভাবো যদি সত্যি বড় একটা থিয়েটার হয়ে যায় তাহলে কত টাকা পাবে তোমরা। আর বিদ্যুতেরও ব্যবস্থা টাকা হলেই করা যাবে। একবার ভেবে দেখো আমরা রাত হলে অন্ধকারে কতটা অসহায় অনুভব করি। তাই চলো আমরা এক হয়ে কাজ করি। এই জিত একা সাগরের হবে না, বরং আমাদের সম্পূর্ণ গ্রামের হবে। এবার তো এই সব কথা শুনে গ্রামের মানুষ কনভিন্স হয়ে যায় আর তারা একসাথে পরদিন থেকে বালু তোলার কাজ করতে থাকে। সাগর প্রতিদিন ট্রাক ভরে ভরে বালু দিয়ে টাকা আনে। যেই বালু নিয়ে মুরারি অপমান করেছিল সেই বালুকেই কাজে লাগিয়ে আজ সাগর প্রথমে বিদ্যুতের ব্যবস্থা করে আর পরে সেখানে সে বড় সড়ো করে থিয়েটার বানিয়ে ফেলে। গ্রামে আজ প্রথম সবাই আলো পায়। সবার সে কি আনন্দ! সবাই তো সাগরকে নিয়ে অনেক গর্ববোধ করছিল। সবার তো এখন কষ্টের রং এসেছে। সেই রাতে সাগরের বাবা বাড়ি আসে আর এসেই তার স্ত্রীকে বলে, আজ আমি খুব খুশি। আজ আমার আর কোনো চিন্তাই থাকলো না। আমার ছেলে সাগর তার নিজের পায়ে দাঁড়িয়েছে, এত বড় একটা থিয়েটার করেছে, গ্রামে বিদ্যুৎও এনেছে। গ্রামের সবাই তো তাকে নিয়ে কত গর্ববোধ করছিল। আমার তো দেখে বুকটা ভরে গেছে। এবার পরদিনই সাগর থিয়েটারের জন্য ছবির রিল কিনতে আসে, কিন্তু সেটা আগে থেকেই কিনে নিয়েছিল মুরারি। তাই সাগর সোজা চলে যায়
পুরুষোত্তমের সাথে দেখা করতে, আর তাকে গিয়ে বলে আপনার গালি মার সব খেয়ে আমার একসময় রাগ হতো, কিন্তু এখন আমার ভালোই লাগে। আপনার সেই আচরণের কারণেই আজ আমি এই পর্যন্ত আসতে পেরেছি, আজকের এই সাগর হতে পেরেছি। থিয়েটার তো করেই নিয়েছি, এবার থিয়েটারে সিনেমাও ঠিক নিয়ে আসবেন আমার থিয়েটারে ফ্যামিলি নিয়ে সিনেমা দেখতে, টিকিটও রেখে গেলাম। সাগরকে এভাবে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে দেখে লক্ষ্মীরও বেশ ভালো লাগে। এবার সাগর আসে সেই দিনের প্রডিউসারের সাথে দেখা করতে, অনেকগুলো কলা নিয়ে। প্রডিউসারকে সে রিকোয়েস্ট করে ছবির জন্য। প্রডিউসার তখন তাকে নিয়ে আসে সেই নায়ক প্রডিউসারের কাছে, যে নায়ক সূর্যাকে বাবার ক্যারেক্টার অফার করেছিল। আসলে আজ যখন সাগর নায়কের কাছে আসে তখনই কল করে সূর্যা, আর সাগরের সামনেই 3 কোটি টাকার কথাটা আলোচনা হয়। যেই সব কথা সাগর শুনে নেয়, সে তো এসব শুনে খুবই রেগে যায়, আর অনেক বেশি রাগারাগি করে সেখান থেকে বাড়ি চলে আসে। বাড়ি এসেই সাগর অনেক কান্না করে। সে কি করবে, কিভাবে সূর্যাকে টিকিয়ে রাখবে কিছুই বুঝতে পারছিল না। তার উপর সে ওই নিউজটাও পায় যেটা ঈশ্বর লিখেছিল, যে তার 100তম সিনেমা নাকি আর হবে না। তাই সাগর এবার একটা কঠিন সিদ্ধান্ত নেয়। তারা এতদিনের তিলে তিলে কষ্ট করে গড়ে তোলা থিয়েটার সে এবার বিক্রি করার সিদ্ধান্ত নেয়। সে পুরুষোত্তমকে এসে জানায় সে ওই থিয়েটারটা বিক্রি করবে আর লক্ষ্মীকেও ছেড়ে দিবে, তার বদলে তার 3 কোটি টাকা চাই। পুরুষোত্তম তো এতে রাজি হয়ে যায়, আর সেই টাকা সে তার মেয়ের হাতেই পাঠায়। লক্ষ্মী তখন বলতে থাকে সাগর এই সব কি? সাগর বলে দেখো আমি এই সব কিছু আগে জানতাম না, কিন্তু সূর্যার 100তম ফিল্ম বন্ধ হলে তো হবে না, সূর্যাকে আবার ঘুরে দাঁড়াতে হবেই লক্ষ্মী, তাই আমার কাছে যে আর কোনো উপায় ছিল না। এসব দেখে লক্ষ্মীর খুব খারাপ লাগে। সে সাগরকে এক থাপ্পড় দিয়ে বলে সূর্যা কে সে? তুমি আজ পর্যন্ত তার সাথে কথা বলেছ? সে আছে তোমার সামনে, যে সামনে নেই তার জন্য এত কেয়ার, আর আমি যে সামনে দাঁড়িয়ে ভেঙে যাচ্ছি আমার জন্য এক ফোঁটাও মায়া হচ্ছে না তোমার? আমাকে এইভাবে ভালোবাসার কথা বলে ধোকা দিলে, এটা কেমন রকমের পাগলামি সাগর? তুমি আমাকে এইভাবে ধোকা দিয়ে ঠিক করনি, আমি কখনো তোমাকে মাফ করব না, চলে যাও তোমার টাকা নিয়ে। তো তারপরই সাগর এই 3 কোটি টাকা পাঠায় সূর্যাকে। বর্তমানে এই সবকিছু জানার পর সূর্যা সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে যায়। সে বলে যে থিয়েটার করতে এত কাহিনী করলো আর সেটাই আবার আমার জন্য বিক্রি করলো, তার উপর নিজের ভালোবাসার বিসর্জন দিল, আমি এরকম ফ্যানও অর্জন করেছি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। এটা তো আমার সৌভাগ্য, কিন্তু এই একই মানুষ তোমাকে ভালোবেসেছে, এটা তোমার দুর্ভাগ্য। সে তোমার জন্য জিততে চাইছিল কিন্তু আমার জন্য হেরে গেছে। আমি সত্যিই বিষয়টাকে প্রসেস করতে পারছি না। এও কি সম্ভব? তুমি ভেবে দেখো যে আমাকে না চিনেও তার বিশ্বস্ততা একজন ফ্যান হিসেবে রেখেছে, সেই মানুষ তোমাকে কিভাবে ধোকা দিতে পারে? এরকম মানুষ ধোকা দেয় না, বরং নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে যায়। তাই এইভাবে রেগে আর একটা জায়গায় বিয়ে করো না, আরো একবার ভেবে দেখো। তখনই সেখানে পুরুষোত্তম চলে আসে আর বলে আরে এখানে তো সত্যি সূর্যা স্যার, আপনি আমার মেয়ের বিয়েতে স্যার? সূর্যা বলে আমি এখানে বিয়েতে আসিনি, বরং আমার ফ্যান সাগরকে খুঁজতে এসেছি। এখানে না আসলে তো তার অস্তিত্ব আমি জানতেই পারতাম না, কিন্তু আমার অস্তিত্ব আজ তারই জন্য টিকে আছে। এই বলেই সূর্যা চলে যায় আর সবাই তো সার করে পাগল হয়ে যায়। সূর্যা এবার ঈশ্বরকে নিয়ে আসে সাগরের গ্রামে। তবে সাগরের গ্রামে হঠাৎ বন্যায় সব পানির নিচে তলিয়ে যায়। সাগর সবাইকে বাঁচিয়ে তার থিয়েটারে তোলে। ওইদিকে পানির ঝড় পেরিয়ে আসছিল সূর্যা, আর এদিকে সাগরের গ্রামের সবাই কান্নাকাটি করছিল আর বলছিল আমরা এবার কি করব, আমাদের সব হারিয়ে গেল, বাড়ি ঘর খাওয়া দাওয়া সব। তখনই সেখানে সূর্যা উপস্থিত হয়। সাগরের সাথে ঈশ্বর তখন পরিচয় করিয়ে দেয় সূর্যাকে। সূর্যাকে দেখে সাগর তো বিশ্বাসই করতে পারছিল না। সে এগিয়ে আসতেই সূর্যা বলে তুমি সাগর? সূর্যার হাত ধরেই সাগর বলে যখন সবাই বলতো ভাইয়ের হাত অনেক মোলায়েম, আমি ভাবতাম সত্যিই কি তাই? এখন তো দেখছি সত্যিই তাই ভাই। সূর্যা বলতে থাকে তুমি আমার জন্য যা করলে আমি তার প্রতিদান কিভাবে দিব আমি বুঝতে পারছি না, আমি কি বলবো, আমার তো বলারও ভাষা নেই। সাগর বলে ভাই তুমি আমাকে যা দিয়েছো আমি তার প্রতিদান কিভাবে করব? আমি ছিলাম একজন ভীতু ছেলে যে সবার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতো না। তুমি আমাকে শিখিয়েছো কিভাবে মাথা উঁচু করে দাঁড়াতে হয়, কিভাবে জীবনে হেরে গিয়েও ফিরতে হয়। সূর্যা তখন বলে আরে পাগল, কি হলো আমাকে এত ভালোবেসে? তুমি তোমার কষ্ট করে ইনকাম করা টাকা হারালে, থিয়েটার হারালে,
এমনকি নিজের ভালোবাসাও হারালে। সাগর বলে, কেন ভাই, তুমিই তো শিখিয়েছিলে হেরে গিয়েও শুরু থেকে শুরু করতে, এখন কেন এই কথা বলছো? আমি যেখান থেকে সব শুরু করেছিলাম আবার সেখান থেকে শুরু করব। কি গ্রামের সবাই বলো, পারবো না আমরা নতুন করে শুরু করতে? তখন তারা সবাই বলে, হ্যাঁ আমরা পারবো। সুরিয়া তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি এসেছিলাম তোমাকে খুঁজতে, কিন্তু আজ তুমি আমাকে খুঁজে দিয়েছো নিজের মধ্যে। আমিও এখন নতুন করে শুরু করব, একদম সেই শূন্য থেকে। আমাকে তুমি আজ সেই আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছো সাগর। তুমি আমাকে আন্ধ্রা কিং বললেও আজ আমি বলছি তুমি সত্যিকারের আন্ধ্রা কিং। এই বলেই সে সাগরকে জড়িয়ে ধরে। তখনই দেখা যায় সাগরের গলায় অ্যাওয়ার্ডের ভেঙে যাওয়া সেই অংশ। সাগর বলে, এটা আমি সেদিন কুড়িয়ে পাই, তবে থেকে এটা আমার গলায় লকেটের মতন রেখে দিয়েছি। সুরিয়া তখন হেসে বলে, এটা আমাকে দিবে? এটা আমার কাছে কোটি টাকার থেকেও দামি। সাগর তখন বলে, অবশ্যই ভাই, এটা তো তোমারই। এবার সাগরের থেকে বিদায় নিয়ে সুরিয়া ফিরে আসে। তখন সেখানে লক্ষ্মীও সাগরের কাছে চলে আসে। সে অন্য কাউকে বিয়ে করেনি। এদিকে দেখা যায় সুরিয়া তার বাড়ি ফিরে আসে আর পত্রিকায় জানায় সে তার এক ফ্যানের জন্য নতুন করে শুরু করার আত্মবিশ্বাস পেয়েছে, আর সে এবার হারলেও আবারও জিতবে। এরপরই সুরিয়া তার নতুন মুভির শুটিং করে, তার বাড়ি গাড়ি সবকিছু বিক্রি করে, কারণ এখন তার মধ্যে হেরে যাওয়ার ভয় ছিলই না। সাগরকে দেখে সে সব ভুলে গেছে। সাগরও আবার তার থিয়েটার ফিরিয়ে আনে, আর সেখানেই সুরিয়ার ফিল্ম চালু করে, লক্ষ্মীকে বিয়েও করে, আর তার সাথে তার থিয়েটারটাও এখন হাউসফুল চলে, আর সুরিয়ার ফিল্মটাও হিট হয়ে যায়। এরই সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়। এই তো ছিল একজন সুপারস্টার আর তার ডাই হার্ট ফ্যানের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।